তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের 5 নম্বর ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই টপিকটা সম্পূর্ণ আলোচনা করব। আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবেই। তার পাশাপাশি কিন্তু তোমরা এই যে থিওরি ক্লাসের পিডিএফটা তো পাবেই, তার পাশাপাশি তোমরা একটা ফ্রি MCQ প্র্যাকটিস শিটের পিডিএফও পাবে। তোমরা যাতে এই যে থিওরি ক্লাসটা এটা করার পর এই থিওরি ক্লাসের পিডিএফটা নিয়ে এই যে মৌর্য সাম্রাজ্য এটা সম্পূর্ণ রিভিশন দেবে। দেওয়ার পর তোমরা এই যে তোমাদের আরেকটা পিডিএফ দেবো আমি, ফ্রি MCQ প্র্যাকটিস শিট, এখানে মোটামুটি 50টা প্রশ্ন কিন্তু আমি রেখেছি। এই 50টা MCQ প্রশ্ন তোমরা এই ক্লাসের পর এই থিওরি পিডিএফটা নিয়ে থিওরিটা আরেকবার রিভিশন দিয়ে তারপরে এই 50টা প্রশ্ন প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের মৌর্য সাম্রাজ্যটা কিন্তু সম্পূর্ণ রিভিশন এবং প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই দুটো পিডিএফই কিন্তু বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করো এবং পাশাপাশি তোমাদের প্রাথমিক একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু পিডিএফটা তোমরা কী করে পাবে সেটা বুঝতে পারবে এবং শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা দেখো। আর যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা কিন্তু তোমাদের জন্য অলরেডি প্রাচীন ভারতের ইতিহাসের আগের যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখো। তার লিঙ্ক ডিসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু এই ক্লাসগুলো পরপর দেখতে পারবে। আর একটা কথা তোমাদের বলি আমি, মাঝে মাঝে যেটা বলি, যেটা হচ্ছে এখানে WBPSC মিসলেনিয়াস লেখা সত্ত্বেও এই যে ক্লাসগুলো, থিওরি ক্লাসগুলো, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা পরীক্ষার জন্যই সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো তোমরা যে কোনোই পরীক্ষা দাও না কেন, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই জরুরি। কারণ যেহেতু আমি মিসলেনিয়াসে বলেছিলাম যে মিসলেনিয়াসের জন্য আমি একটা ইউটিউবে ক্লাস নিয়ে আসবো, থিওরি ক্লাস, সেক্ষেত্রে এটা লিখেছি। তবে প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। তোমরা সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং দুটো পিডিএফ নিয়ে প্রথমে তোমরা রিভিশন দেবে, তারপর হচ্ছে MCQতে প্র্যাকটিস করবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, আমরা একদম কিন্তু এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করব। ঠিক আছে, মানে একদম বিস্তারিতও নয়, একদম আবার শর্টও নয়, মানে এক্সাম ওরিয়েন্টেড, যেমন এক্সামে পরীক্ষায় যেমন দেওয়া হয় তেমন টাইপেরই। ঠিক আছে, আর তোমরা WBCS পরীক্ষার প্রশ্নপত্র হয়তো দেখেছো, 2024-এ দেখেছো, প্রশ্নের কিন্তু মান, প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু অনেকটাই আপ হয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই 2024 সালের প্রশ্নপত্র যারা পরীক্ষা দিয়েছো তারা জানোই, যারা দেওনি তারা কিন্তু অবশ্যই প্রশ্নপত্রটা দেখে নাও। তখনই বুঝতে পারবে যে পরীক্ষার প্রশ্নপত্র লেভেল কিন্তু অনেকটা হাই হয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে। আর শুধুমাত্র যে MCQ প্র্যাকটিস করে যাচ্ছি সেক্ষেত্রে হবে না। প্রথমে তোমাদের দেখো, যতটা থিওরি গুরুত্বপূর্ণ ততটা কিন্তু MCQ গুরুত্বপূর্ণ। তাই প্রথমে থিওরিটা তোমাদের ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। তারপরে গিয়ে তোমরা সেই পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ বা মিক্সড তোমরা MCQ প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শুরু করছি। দেখো, মৌর্য সাম্রাজ্য আমি সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক নিয়ে এসেছি। দেখো, প্রথমে হচ্ছে সময়কাল জানতে হবে, আমাদের পরীক্ষায় দেয়। মৌর্য সাম্রাজ্যের সময়কাল আনুমানিক 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সময়কাল ছিল। ঠিক আছে, আনুমানিক কত? 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের সময়কাল ছিল। মৌর্য সাম্রাজ্যের কে প্রতিষ্ঠা করে মৌর্য সাম্রাজ্য? প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ সম্রাট কে ছিলেন? শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। এই দুটো থেকেই পরীক্ষায় আসে। প্রথম সম্রাটকে বা প্রতিষ্ঠাতাকে, যে প্রতিষ্ঠাতা সেই তো প্রথম সম্রাট হবে স্বাভাবিকভাবেই। তো চন্দ্রগুপ্ত মৌর্য এবং বৃহদ্রথ ছিলেন কিন্তু শেষ রাজা। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটলিপুত্রতে, যেটা হচ্ছে মানে বর্তমান যেটা পাটনা, বিহার। এটা হচ্ছে পাটলিপুত্রতে। এই রাজধানীটাও কিন্তু পরীক্ষায় দেয়। রাজকীয় প্রতীক ছিল ময়ূর, পিকক। এটি ছিল ভারতের ইতিহাসের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য, ফার্স্ট প্যান ইন্ডিয়া এম্পায়ার। সর্বভারতীয় সাম্রাজ্য, এটা কিন্তু মাথায় রাখবে। তো প্রথমে বেসিকগুলো তোমাদের জানতে হবে, প্রতিষ্ঠাতাকে, সময়কাল কত, শেষ সম্রাট, রাজধানী, এগুলো কিন্তু পরীক্ষায় এই থেকেও পরীক্ষায় প্রশ্ন দেয়। তো এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখো। নেক্সট চলে আসি আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস। মানে দেখো, আমরা তো বিভিন্ন যে ইতিহাসের যে সাম্রাজ্য আছে বা ইতিহাসের কোনো ব্যক্তিত্ব বা কিছুই যাই হোক, আমরা তো কোনো না কোনো জিনিস থেকে জানতে পারি। ধরো কোনো শিলালিপি বা কোনো বই বা যে কোনো জায়গা থেকে, মানে একটা কোনো না কোনো পার্টিকুলার তো উৎস থাকে। আমরা তো প্রথম থেকেই জানতে পারি না যে এটা ছিল, বা এখনও যে আমরা যে জিনিসগুলো জানি সেগুলো কোনো ইন্টারনেট থেকে, ফেসবুক, ইউটিউব বা যেখানে যাই বলো, জানতে পারি। তো তেমনই তখনকার যুগে মানে মৌর্য সাম্রাজ্যের উৎসটা কি, মানে মৌর্য সাম্রাজ্যের কথা আমরা কোথা থেকে জানতে পারি, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় কিন্তু। এগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে? দুটো ভাগে ভাগ করতে পারি। কী? একটা হচ্ছে সাহিত্যিক ইতিহাস, মানে লিটারারি সোর্সেস। প্রথমটা হচ্ছে অর্থশাস্ত্র, এটা খুব গুরুত্বপূর্ণ। রচয়িতা কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত।
তিনজন কিন্তু আলাদা আলাদা নয়, তিনজন কিন্তু একজন ব্যক্তি, তার কিন্তু তিনটে নাম। কৌটিল্য যিনি, চাণক্যও তিনি এবং বিষ্ণুগুপ্তও কিন্তু একই লোক। এটি মূলত রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাময়িক নীতির বই। এতে 15টি খণ্ড কিন্তু রয়েছে। কটা খণ্ড রয়েছে? 15টা খণ্ড। রচয়িতাটা গুরুত্বপূর্ণ এবং কটা খণ্ড এটা কিন্তু পরীক্ষায় দেবে, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখতে হবে। আর এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কিন্তু এই যে চাণক্য সহায়তায় কিন্তু তিনি সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? নন্দবংশের শেষ রাজাকে তিনি পরাজিত করে চাণক্য সহায়তায় তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আমি কিন্তু আগের ক্লাসে নন্দবংশ পড়িয়েছি, তোমরা কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসো, তাহলে কিন্তু পরপর তোমরা সিকোয়েন্স ওয়াইজ আগাতে পারবে। তারপরে হচ্ছে ইন্ডিকা। রচয়িতা হচ্ছে গ্রিক দূত মেগাসথিনিস, তিনি চন্দ্রগুপ্তের মৌর্য দরবারে এসেছিলেন। ঠিক আছে? ইন্ডিকা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুদ্রা রাক্ষস থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা জানতে পারি। মুদ্রা রাক্ষসের রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। গুপ্তযুগের একটা নাটক এটা। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে নন্দবংশের যে শেষ রাজা ছিলেন ধননন্দ, তাকে পরাজিত করে সিংহাসন লাভ করেন, এটা হচ্ছে এখান থেকেই জানা যায়। এই চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত একই লোক। এনার সহায়তায় কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা যিনি ছিলেন ধননন্দ, তাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু মুদ্রা রাক্ষস থেকে জানা যায়। মহাবংশ দ্বীপবংশ, এটি শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থ। অশোকের বৌদ্ধ ধর্ম প্রচার এবং তার শ্রীলঙ্কায় দূত মহিন্দ এবং সংঘমিত্রা পাঠানোর বিবরণ কিন্তু এখানে মেলে। কল্পসূত্র, এটি জৈন ভদ্রবাহু রচিত। চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের শেষ ভাগ জৈন ধর্ম গ্রহণের কথা জানা যায়। মানে আমি যখন চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে পড়বো, এর পরের স্লাইডেই আছে, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষকালে এই যে ভদ্রবাহু আছে তার সাথে, মানে জৈন কিন্তু যখন জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে পড়েছিলাম তখন বলেছিলাম যে জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে তোমাদের শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। তো শ্বেতাম্বর যারা ছিলেন তারা ছিলেন সাদা বস্ত্র পরিধান করতো, দিগম্বররা কোনো বস্ত্র পরিধান করতেন না। তো তাদের মধ্যে একজন ছিল হচ্ছে ভদ্রবাহুদের একজন, মানে হেড বলতে পারো। সেই ভদ্রবাহুর সাথে চন্দ্রগুপ্ত মৌর্য কর্ণাটকের যে শ্রাবণ বেলাগলা সেখানে চলে যায় এবং সেখানে সাল্লেখানের মাধ্যমে নিজের দেহ ত্যাগ করেন। তো এগুলো পরের স্লাইডে আছে, তো তোমাদের প্রথমে বলে দিলাম। তো এগুলো কিন্তু এই যে সাহিত্যিক উৎসগুলো আছে এর মাধ্যমে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা জানতে পারি। তো এই উৎসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উৎস আছে। কী আছে? আর্কিওলজিক্যাল সোর্সেস আছে। অশোকের শিলালিপি সবথেকে গুরুত্বপূর্ণ, ভারতের প্রাচীনতম পাঠোদ্ধার হওয়া লিপি। ঠিক আছে? এইটা সম্পর্কে আমরা বিস্তারিত করব পরের, যখন আমরা অশোক পড়ব। জুনাগড় শিলালিপি, শক শাসক রুদ্রাদমনের ব্রাহ্মী লিপিতে লেখা সংস্কৃত শিলালিপি এটা, এবং এখান থেকে জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্য রাজ্যপাল পুষ্যগুপ্ত গুজরাটের সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে? তো এরা দিতে পারে জুনাগড় শিলালিপি কোন ভাষায়? উত্তরে ব্রাহ্মী লিপিতে লেখা এবং এটি লেখা একটি সংস্কৃত শিলালিপি। ঠিক আছে? তারপরে দেখো চলে আসি আমরা এবার একে একে আমরা যে মৌর্য সাম্রাজ্যের যে শাসকগণ ছিলেন তাদের একে একে আলোচনা করব। প্রথমে যে চন্দ্রগুপ্ত মৌর্য, তার সময়কাল ছিল 322 থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ। উপাধি ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় উপাধিটাই দেয়। উপাধি কী ছিল তার? গ্রিক লেখকরা তাকে স্যান্ড্রাকোট্টাস বা অ্যান্ড্রোকোট্টাস বলতেন। এই যে উপাধিটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। নেক্সট, কৃতিত্ব। 305 খ্রিস্টপূর্বাব্দে তিনি গ্রিক শাসক সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। যে গ্রিক শাসক ছিলেন সেলুকাস নিকেটরকে পরাজিত করেন এবং সন্ধির ফলে সেলুকাস তার কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন এবং হেরাত, কান্দাহার, বেলুচিস্তান ও কাবুল মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই যে লাইনটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, ধর্ম শেষ জীবন, যেটা বললাম তোমাদের, জীবনের শেষ ভাগে তিনি আচার্য ভদ্রবাহুর কাছে জৈন ধর্ম দীক্ষিত হন এবং কর্ণাটকের শ্রাবণ বেলাগলা পাহাড়ে সল্লেখানা আমরণ উপবাস প্রথার মাধ্যমে দেহত্যাগ করেন। যেটা তোমাদের একটু আগেই বললাম সেটা কিন্তু এখানে লিখেছি, যেটা কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে? তো মোটামুটি পরীক্ষায় যে টাইটেলটা দেবে বা তিনি সেলুকাস নিকেটরকে কে পরাজিত করেছিলেন, শ্রাবণ তিনি তার শেষ জীবন কোথায় ত্যাগ করেছিলেন, এই যে জিনিসগুলো রয়েছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। তারপর হচ্ছে আমাদের পরবর্তী বিন্দুসার, 298 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক। তার উপাধি কী ছিল? তার উপাধি ছিল অমৃতাঘাত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এর অর্থ কি? অর্থ হচ্ছে শত্রু হননকারী বা শত্রু নিধনকারী। গ্রিকরা তাকে কী বলতো? আমিট্রো চেটস। ঠিক আছে? এটা কিন্তু দেখে রাখবে। গুরুত্বপূর্ণ দেখো, তিনি আজীবক, এই যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তিনি আজীবক সম্প্রদায়ের অনুগামী ছিলেন এবং তার রাজসভায় সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাসের দূত ডামাইকাস এসেছিলেন। বিন্দুসার অ্যান্টিওকাসের কাছে মিষ্টি মদ, শুকনো ডুমুর এবং একজন সোফিজয় দার্শনিক কিন্তু চেয়েছিলেন। এই যে লাইনটা আছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার কাছে চেয়েছিলেন? অ্যান্টিওকাসের কাছে, এবং ডামাইকাস কিন্তু
কার রাজসভায় এসেছিল? উত্তর হবে বিন্দুসারের রাজসভায়। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে বিন্দুসার, বিম্বিসার অনেকে কনফিউজ হয়ে যায়। তো বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা এবং বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের রাজা। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে আসছে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে অশোক। সম্রাট অশোক, ১ সেকেন্ড, হ্যাঁ, ২৭৩ থেকে ২৩২ খ্রিস্টপূর্বাব্দ সিংহাসন আহরণ। তিনি ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসন নিয়ে ৪ বছর ভাইদের মধ্যে দ্বন্দ্ব চলে এবং ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে তার প্রকৃত রাজ্যাভিষেক হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। এই তারিখটা কিন্তু, ডেটটা পরীক্ষায় দেয়। উপাধি, তিনি দেবনাম, প্রিয়, প্রিয়দর্শী প্রভৃতি উপাধি কিন্তু তার ছিল। মধ্যপ্রদেশের মাস্কি এবং কর্ণাটকের গুর্জর শিলালিপিতে তার আসল নাম অশোক পাওয়া যায়। পরীক্ষায় দেবে, দেখো অশোকের তো অনেক শিলালিপি, তো সেখানে কিন্তু তাকে এই যে দেবনাম, প্রিয়, প্রিয়দর্শী এই উপাধিগুলো থেকে তাকে ডাকা হতো, তার নাম ছিল। তবে মধ্যপ্রদেশের মাস্কি এবং কর্ণাটকের যে গুর্জর শিলালিপি আছে, এখানেই কিন্তু তার আসল নাম অশোক পাওয়া যায়, ঠিক আছে? কলিঙ্গ যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ। রাজ্যাভিষেকের ৮ম বর্ষে তিনি, অর্থাৎ ২৬১ খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ, মানে যে আধুনিক উড়িষ্যা সেটাই কলিঙ্গ ছিল আগে, জয় করেন এবং এই যুদ্ধের ভয়াবহতা, মানে এত যুদ্ধ হলে পাবো কত ভয়াবহতা হয় সে ব্যাপারটা, সেই ভয়াবহতা দেখে তিনি যুদ্ধনীতি বা এটা হচ্ছে ভেরিঘোষ, ঠিক আছে? ভেরিঘোষ ত্যাগ করে ধর্মনীতি বা ধর্মঘোষ গ্রহণ করে, মানে সেই যুদ্ধের যে ভয়াবহতা দেখে তার, মানে ভয়াবহতা দেখে তার মন হয়তো চেঞ্জ হয়। এবার তিনি কী হয়, যে ভেরিঘোষ ছিল, ভেরিঘোষ ত্যাগ করে তিনি ধর্মঘোষ, মানে ধর্মঘোষে তিনি গ্রহণ করেন। এটা হচ্ছে ভেরিঘোষ হবে, ঠিক আছে? ভেরিঘোষ থেকে ধর্মঘোষে তিনি গ্রহণ করেন। তারপরে তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন বা বৌদ্ধ ধর্মের তিনি গ্রহণ করেন, দীক্ষিত হন। তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে কার কাছে? উত্তর হবে উপগুপ্তের কাছে। এবার তার সময়কালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল। ২৫০ খ্রিস্টপূর্বাব্দে অশোকের উদ্যোগে পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই হয় এবং এর সভাপতি ছিলেন হচ্ছে মোগলিপুত্র তিস্সা। এই যে WBCS পরীক্ষায় প্রথম যে এসেছিল, যে প্রথম যে বৌদ্ধ সঙ্গীত, তার সভাপতি কে ছিলেন সেটা কিন্তু পরীক্ষায় এসেছিল। উত্তর ছিল মহাকাশ্যপ। সেটা আমি অবশ্যই আমাদের ক্লাসে করিয়েছিলাম। তোমরা যারা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ক্লাসটা করেছো তারা কিন্তু অবশ্যই জানো। ধর্মপ্রচার, তিনি নিজের পুত্র মহিন্দ এবং কন্যা সঙ্ঘমিত্রাকে বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠান। এই ল্যাম্পটা আমরা একটু আগে দেখেছিলাম, কোথায় বলো তো? এই যে এই জায়গাটাতে দেখো, এই যে মহাবংশী দিব্যবংশতে এই জায়গাটা দেখেছিলাম, দেখো এই যে অশোকের বৌদ্ধ ধর্ম প্রচার এবং তার শ্রীলঙ্কার দূত মহিন্দ এবং সঙ্ঘমিত্রা তার পুত্র এবং কন্যা ছিলেন, ঠিক আছে? তো হয়ে গেল, হ্যাঁ। তো এগুলো কিন্তু অশোক থেকে পড়তে হবে আমাদের। অশোক থেকে কলিঙ্গ যুদ্ধ তারিখটা দেবে, এখানে কার কাছ থেকে উপাধি নিয়েছিলেন, কার কাছ থেকে, তো এগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আমাদের অশোকের শিলালিপি, এখান থেকে প্রশ্ন দেয়। দেখো, অশোকের প্রধান খোদাই করা শিলালিপিগুলির মধ্যে 14টি প্রধান শিলালিপি ছিল, 14টি মেজর এডিক্ট ছিল, ঠিক আছে? 14টি আদেশ বা যে 8টি ভিন্ন ভিন্ন স্থানে পাওয়া গেছে, 7টি প্রধান স্তম্ভলিপি, ঠিক আছে? পিলার ইনস্ক্রিপশন কটা আছে? 7টা। এছাড়া বেশ কিছু ক্ষুদ্র শিলালিপি বা গুহালিপি আছে। পাঠোদ্ধার কে করেন অশোকের শিলালিপি? 1837 সালে জেমস প্রিন্সেপ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জেমস প্রিন্সেপ প্রথম অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1837 সালে। সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বা দেখে নিই যে কোন ভাষায় রচনা করতেন। দেখো, অধিকাংশ লিপি ছিল প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে, ঠিক আছে? যা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। এবং উত্তর পশ্চিম ভারতের যে পাকিস্তান, সেখানে লিপিগুলি ছিল খরষ্টি লিপিতে লেখা ছিল, যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এবং আফগানিস্তানের লিপিগুলি গ্রিক ও আরাইমাক ভাষায় কিন্তু লেখা ছিল। এটা যে বাইলিঙ্গাল, মানে দুটো ভাষা আর কি হিসাবে পাওয়া গেছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মূলত বেশিরভাগ ছিল প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপি। আর উত্তর পশ্চিম যেটা পাকিস্তানের দিকে, সেখানে খরষ্টি লিপিতে লেখা ছিল এবং আফগানিস্তানের দিকে কি গ্রিক ও আরাইমাক, ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 14টি গুরুত্বপূর্ণ যে প্রধান লিপিগুলো আছে, মেজর রক এডিক্টস, এর মধ্যে থেকে আমাদের কিছু কিছু সম্পর্কে জানতে হবে। কিছু কিছু থেকে পরীক্ষায় দেয়। কী কী? প্রথম প্রধান শিলালিপি, এখানে পশু বলি নিষিদ্ধকরণ এবং উৎসব উদযাপনের নিষেধাজ্ঞা কিন্তু এখানে বলা রয়েছে। দ্বিতীয় প্রধান শিলালিপি, এখানে মানুষ ও পশু উভয়ের জন্য চিকিৎসা ব্যবস্থার উল্লেখ করা রয়েছে। চোল, পাণ্ড্য, সত্যপুত্র, কেরলাপুত্র রাজবংশের উল্লেখ কিন্তু এখানে রয়েছে। পঞ্চম প্রধান শিলালিপি, এখানে সমাজ কল্যাণ ও ধর্ম বিস্তারের জন্য ধম্ম মহাপাত্র নামক বিশেষ অফিসার নিয়োগ করা হয়েছিল। মানে অশোক যে ধর্ম প্রচার করেছিল সেটা পালন হচ্ছে কি না, মানে সেটা আর কি দেখার জন্য বিশেষ অফিসার ছিল ধম্ম মহাপাত্র। 8 নম্বর শিলালিপি, এখানে অশোকের বোধগয়া পরিদর্শনের বিবরণ এবং ধর্মযাত্রার সূচনা এখানে পাওয়া যায়। 11 নম্বরে অশোকের ধম্ম বা ধর্মের ব্যাখ্যা আছে এবং 13টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবথেকে বেশি পরীক্ষায় দেয়। সবচেয়ে বেশি পরীক্ষায় দিয়েছে দুটোই, যে 5 নম্বরটা এবং এই 13 নম্বরটা। 13 নম্বরে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
কলিঙ্গ যুদ্ধের কিন্তু বিবরণ এখানে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আমাদের স্তম্ভলিপি থেকে আমাদের জানতে হবে 3টে আমরা মোটামুটি জানবো, এখান থেকেই পরীক্ষায় দেয়। সারনাথ স্তম্ভ, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এর শীর্ষে 4টি সিংহ একে অপরের দিকে পিঠ করে বসে আছে। এটি ভারতের জাতীয় প্রতীক, ন্যাশনাল এমব্লেম কিন্তু এটাই, এটা মাথায় রাখবে। এর নিচে খোদাই করা 24টি স্পোক আছে, যেটা অশোক চক্র বলা হয়, যেটা সকলেই জানো, যেটা ভারতীয় পতাকা স্থান পেয়েছে। লুম্বিনীতে স্তম্ভলিপি, এখানে এটি নেপালের লুম্বিনীতে অবস্থিত এবং এটি অশোকের যুদ্ধের জন্মস্থান পরিদর্শনের স্মারক। এবং এখানে মৌর্য যুগের কর হ্রাসের অর্থনৈতিক তথ্য পাওয়া যায়। ভাব্রলিপি, রাজস্থানের বইরাটে অবস্থিত এটা, এবং এটি প্রমাণ করে যে অশোক বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বৌদ্ধ ধর্ম সংঘ এর প্রতি বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, এবার তোমরা আমাকে একটা কমেন্ট করো, একটা জিনিস যারা যারা ক্লাস দেখেছে। আমি দেখলাম এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, তোমরা বলো জৈন ধর্মের ত্রিরত্নটা কী? ঠিক আছে, তো একটা হিন্ট দিয়ে দিলাম, KFC, একটা হিন্ট দিয়ে দিলাম, বলো দেখি কী হবে। তো নেক্সট আমরা যাওয়ার আগে বলে দিই তোমাদের, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা কিন্তু, বা ডিজিটাল নোটস, এটা কিন্তু ডিজিটাল নোটস যেটা অ্যাভেলেবেল রয়েছে, সেটা PSC মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSSC গ্রুপ C, গ্রুপ D, WP, KP, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য উপযোগী। এখানে তোমরা মোটামুটি 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের 3টে, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্যাটিক জিকে, বিজ্ঞান এবং ইকোনমি। একদম টু দ্য পয়েন্ট লেখা রয়েছে, যাতে তোমরা খুবই তাড়াতাড়ি এটাকে শেষও করতে পারো। এবং একদম পরীক্ষা ওরিয়েন্টেড, মানে পরীক্ষায় যেমনভাবে আসতে পারে, পরীক্ষায় যেমন দেওয়া হতে পারে সেই রিলেটেড কিন্তু করা রয়েছে, যাতে কিন্তু তোমাদের একদম টু দ্য পয়েন্ট পড়তে পারো। একদম বেশি বিস্তারিত যেগুলো পরীক্ষায় দেওয়া হবে না, ইরেলিভেন্ট জিনিস কিন্তু এখানে ভরে ভরে দেওয়া নেই। একদম রেলেভেন্ট জিনিস এবং যেগুলো পরীক্ষায় দিতে পারে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, সবার সাধ্যের মধ্যে, যাতে সবাই নিতে পারে সেভাবেই কিন্তু প্রাইস রাখা হয়েছে। তোমরা এটাকে নিয়ে খুবই তাড়াতাড়ি পড়তে শেষও করতে পারবে, তার পাশাপাশি কিন্তু এটাকে তোমরা রিভিশনও দিতে পারবে, সেভাবেই তৈরি করা রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অনেকেই নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটা পজিটিভ। তো যাই হোক, এবার চলে আসি মৌর্য প্রশাসন, মৌর্য অ্যাডমিনিস্ট্রেশন। দেখো, শাসন ব্যবস্থা, মৌর্য শাসন ব্যবস্থা ছিল কিন্তু চরম কেন্দ্রীভূত, একদম সেন্ট্রালাইজড। ঠিক আছে, চরম কেন্দ্রীভূত, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। যেহেতু পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে, আমরা WBCS প্রমাণ পেয়েছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। শীর্ষ অধিকারী কে ছিলেন? প্রশাসনের সর্বোচ্চ স্তরে 18 জন মন্ত্রীকে তীর্থ বলা হতো। 2 প্রধান তীর্থ কি? সমাহর্তা, প্রধান রাজস্ব এবং কর সংগ্রহকারী ছিল কালেক্টর জেনারেল, এবং সন্নিধাতা যিনি ছিলেন হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারের প্রধান, অর্থাৎ ট্রেজারার। তো এই দুটো কিন্তু যে পদ আছে, এই দুটো পদের কিন্তু থেকে পরীক্ষা দেয়, তো এই দুটো পদ কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট, এবার হচ্ছে প্রাদেশিক শাসন। দেখো দেখো সাম্রাজ্যে 5টি প্রদেশে বিভক্ত ছিল। এর শাসনকর্তাদের কী বলা হতো? কুমার বলা হতো বা আর্যপুত্র বলা হতো। এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। কী কী আছে? 5টা প্রদেশ বিভক্ত: উত্তরাপথ, এটা হচ্ছে তক্ষশিলা; অবন্তী, উজ্জয়িনী; দক্ষিণাপথ, অবন্তী রাষ্ট্র হচ্ছে উজ্জয়িনী; দক্ষিণাপথ হচ্ছে সুবর্ণগিরি; কলিঙ্গ হচ্ছে তোষালী; এবং প্রাচ্য যেটা মগধ, সেটা হচ্ছে পাটালিপুত্র। ঠিক আছে, এবার জেলা ও পৌরশাসন ব্যবস্থা দেখো, ডিস্ট্রিক্ট ও টাউন। রাজুকা, গ্রামীণ এলাকায় বিচারক ও রাজস্ব অফিসার ছিল রাজুকা, অশোকের সময় নিযুক্ত হয়েছিল। নাগরিক ছিল কে? নাগরের বা শহরের প্রধান শাসনকর্তা। এবং পাটলিপুত্র পৌরসভা মেগাসিনেন্সের মধ্যে 30 জন সদস্যের একটি বোর্ড শহর চালাতো, যা 6টি কমিটিতে প্রতিটি 5 জন করে বিভক্ত ছিল। মানে 6টা × 5 তো 30, মানে 6 জন সদস্যের একটি বোর্ড যেটা শহর চালাতো। এটা হচ্ছে কোথা থেকে পাওয়া যায়? মেগাসিনেন্সের মতে। ঠিক আছে, মতে বলেছে। আর এই যে পদগুলো সেগুলো কিন্তু দেখে রাখবে যে কে কোন পদে নিযুক্ত ছিল। নেক্সট হচ্ছে বিচার ব্যবস্থা। দেখো, বিচার ব্যবস্থা, আদালত 2 প্রকার আদালত ছিল। একটা হচ্ছে ধর্মস্থায়ী, যেটা দেওয়ানি আদালত ছিল, এবং একটা হচ্ছে কন্টক শোধন, যেটা হচ্ছে ফৌজদারি আদালত ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু নামগুলো মাথায় রাখবে জাস্ট। বাকি তোমরা এগুলো দেখতে পারো যে প্রধান কর ভাগ, এগুলো যেহেতু গুপ্ত যুগের কর, তো এগুলো তোমরা দেখবে না, এগুলো গুপ্ত যুগ যখন পড়াবো আমি তখন কিন্তু পড়িয়ে দেবো। ঠিক আছে, নেক্সট চলে এসে পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসার্স দেখে নিই, যে কোন অফিসার্সরা কোথায় বিভক্ত ছিল। তীর্থাঙ্ক, অর্থশাস্ত্রে উল্লেখিত 8 জন উচ্চপদস্থ আমাত্য বা মন্ত্রী হচ্ছে তীর্থাস বলা হতো, তীর্থ। ঠিক আছে, সন্নিধাতা একটু আগেই বললাম, রাষ্ট্রীয় কোষাগারের প্রধান। চিফ ট্রেজার অফিসার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সমাহর্তা, এটাও গুরুত্বপূর্ণ, রাজস্ব বা কর সংগ্রহকারীর প্রধান। ধম্ম মহাত্ম, যেটা বললাম যে 5 নম্বর যে শিলালিপি প্রধান শিল্প, সেখানে পাওয়া যায়। জনগণের নৈতিকতা বজায় রাখা এবং ধর্ম প্রচারের জন্য অশোকে নিযুক্ত বিশেষ পদ। রজুকা, গ্রামীণ এলাকায় বিচার কার্য, রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত অধিকারী, এইমাত্র দেখলাম যুক্ত রাজস্ব ও হিসাবপত্র রাখার কর্মচারী। পৌর ব্যবহারিক, নগরীর প্রধান বিচারক, এবং অন্তপাল, সীমান্ত দুর্গের রক্ষক। তো এগুলো কিন্তু পদগুলো পরীক্ষায় দেয়। নেক্সট, গুপ্তচর ব্যবস্থা দেখে নিই। দেখো, গুপ্তচর ব্যবস্থা হচ্ছে গুপ্তচরদের অর্থশাস্ত্রে গূঢ় পুরুষ বলা হতো, এই নামটা মাথায় রাখবে। সংস্থা,
যারা এক জায়গায় স্থায়ীভাবে থেকে গুপ্তচরবৃত্ত করতো তারা হচ্ছে সংস্থা। সঞ্চারা হচ্ছে যারা ঘুরে, ঘুরে তথ্য সংগ্রহ করতো। মেগাস্থেনিসের মতে সামরিক, এটা তো তোমাদের দেখলামই, ৫ জন করে মোট ৬টি সমিতিতে, সমিতিগুলি কি পদাতিক, অশ্বারোহী, হস্তবাহিনী, রথবাহিনী, নৌবাহিনী এবং পরিবহন বিভক্ত ছিল। এই জাস্ট এইগুলো দেখবে তাহলেই হয়ে যাবে। এবং শিল্প দেখে নিই, শিল্প এবং সংস্কৃতি। দেখো স্তূপ, সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে, এটি অশোকের নির্মাণ শুরু করেছে এবং যা ভারতের অন্যতম প্রাচীন পাথরের স্থাপত্য। মানে স্থাপত্যগুলো দেয় যে কোন মৌর্য যুগের স্থাপত্যগুলোর থেকে, তো এগুলো দেখে রাখবে। গুহা স্থাপত্য, তো মৌর্য যুগে কিছু গুহা আছে যেগুলো হচ্ছে অশোক এবং তার পুত্র দশরথ বিহারের গয়ায় বরাবর এবং নাগরজনী পাহাড় আজীবক সম্পদের জন্য গুহা কেটে বাসস্থান তৈরি করে দেন। যেমন সুদামা গুহা, লোমশ ঋষি গুহা, তো এগুলো দিতে পারে যে কে তৈরি করেন বা কোন আমলে তৈরি হয়। মনোলিথিক পিলার, অশোকের স্তম্ভগুলি একটিমাত্র বেলে পাথর খোদাই করে তৈরি মনোলিথিক এবং এর ওপর একটি বিশেষ চকচকে পালিশ থাকতো। এই পাথর মূলত চুনার থেকে আসতো। চুনার হচ্ছে যেটা উত্তরপ্রদেশে, অ্যান্ড মনোলিথিক মানে হচ্ছে মানে একটা পাথর কেটে যেগুলো বানানো হয়, যে সমস্ত প্রাসাদ বলো বা যে কোনো মনুমেন্টস বলো, সেগুলো হচ্ছে মনোলিথিক। মূর্তিশিল্প, লোকশিল্পের অন্যতম সেরা উদাহরণ হচ্ছে পাটনার দিদারগঞ্জ থেকে পাওয়া দিদারগঞ্জ যক্ষী মূর্তি এবং পরখমের যক্ষ মূর্তি। মৃৎশিল্প, মৌর্য যুগে নর্থ ব্ল্যাক পলিশড ওয়্যার বা উত্তর ভারতীয় কালো চকচকে মৃৎপাত্রের ব্যবহার চরম উৎকর্ষ লাভ করে। তো এগুলো জাস্ট দেখে রাখবে। ওকে, এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখতে হবে আমাদের মৌর্য যুগের। আমরা অলরেডি কিন্তু এগুলো দেখেছি। অর্থশাস্ত্র দেখলাম যে কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত একই মানুষ। ইন্ডিকা লিখেছেন মেগাস্থিনিস, মিউটার রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, কল্পসূত্র লিখেছে ভদ্রবাহু এবং কথাসূচিত সাগর লিখেছে সোমদেব। নামগুলো মনে রাখবে। বাকি তোমাদের এই যে নাম এইগুলো আছে যে অধ্যক্ষের নাম বিভিন্ন, তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, বাকি তোমরা এগুলো একটু পিডিএফ নিয়ে তোমরা একটু এগুলো দেখে নেবে, এগুলো বোঝানোর কিছু নেই, তো এগুলো তোমরা নিজেরাই দেখে নেবে। তো এই হলো আমাদের সম্পূর্ণ আলোচনা আজকের। আমরা মোটামুটি সব কিছু আলোচনা করলাম। আমরা একদম এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করলাম। তো তোমরা আমাদের যেটা বললাম যে ডিজিটাল নোটসগুলো নিতে পারো, এটা একদম প্রত্যেকটা পরীক্ষার জন্য উপযোগী এবং প্রাইস একদম অ্যাফোর্ডেবল। যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস কিন্তু একদম অ্যাফোর্ডেবল। এখানে তোমরা মানে এই যে নোটসটা বানানো রয়েছে না, এটা একদম পরীক্ষা ওরিয়েন্টেড। ঠিক আছে, মানে পরীক্ষায় তোমাদের যাতে এক্সট্রা কিছু খাটতে না হয়, তোমরা এই নোটসটা ভালো করে পড়বে এবং তারপরে কিন্তু প্র্যাকটিস করবে। দেখো আমি বলছি না যে এই নোটসটা পড়লে হয়ে যাবে। দেখো পড়লে তো হয়ে যাবে, কিন্তু তোমাদের এমসিকিউ বা মক টেস্ট তো দিতেই হবে। মক টেস্ট ছাড়া বা এমসিকিউ প্র্যাকটিস ছাড়া তোমরা কিন্তু পরীক্ষায় গিয়ে সেটাকে ডেলিভার করতে পারবে না। অনেকে কী হয়, অনেক পড়ে যায়, কিন্তু যেহেতু তার প্র্যাকটিসটা তো করে না বা কোনো মক টেস্ট দেয় না, এমসিকিউ প্র্যাকটিস করে না, শুধুমাত্র থিওরি পড়ে যায়, পরীক্ষায় গেলে কী হয়, পরীক্ষায় গেলে কিন্তু অনেক সময় গুলিয়ে যায় বা জানা প্রশ্ন কিন্তু ভুল করে আসে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস তো করতেই হবে এর পাশাপাশি। ঠিক আছে, বাকি আমাদের যখন থিওরি ক্লাসটা মোটামুটি শেষ হবে তখন আমরা এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করবো, মিক্সড করবো বা চ্যাপ্টার ওয়াইজ, সেটা পরে দেখবো। আর অবশ্যই কিন্তু তোমরা, আর এই যে যেটা বললাম প্রথম দিকে, এক সেকেন্ড প্রথমে চলে আসে একদম, এই যে তোমাদের বললাম যে এমসিকিউ প্র্যাকটিস শিট এবং এই যে থিওরি ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা তোমরা পাবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক কোথায়? টেলিগ্রামের লিঙ্ক আছে আমাদের ডেসক্রিপশানে যাবে, এই টেলিগ্রামে জয়েন করবে। এখানে তোমরা থিওরি পিডিএফ এবং তার পাশাপাশি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস শিটও পেয়ে যাবে একসাথে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমন কন্টেন্টের জন্য, আর পরবর্তীকালে আমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো কিন্তু আমরা করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।